তাহলে দেখো, তোমাদের হচ্ছে নবম দশম শ্রেণীর আজকে হলো দ্বিতীয় অধ্যায়, প্রথম ক্লাস, নবম দশমে আমরা হচ্ছে কোষের সংজ্ঞা জানছি। জীবদের গঠন ও কার্যকারিতার একককে কোষ বলে। কোষের কতগুলো অর্থ আছে। ইংরেজিতে কোষকে বলা হয় সেল, বাংলায় কিন্তু কোষের আরো কিছু বাংলা আছে, যেমন প্রকোষ্ঠ বা ঘর। আসলে এরকম নাম কেন হয়েছে, কেন নাম হলো কোষ বা প্রকোষ্ঠ বা ঘর? কোষ আসলে সংস্কৃত ভাষা, এর আসল বাংলা হলো ঘর বা প্রকোষ্ঠ। ঘর বা প্রকোষ্ঠ, বুঝতে পেরেছো? তো এরকম নাম কেন হয়েছে? কারণ হচ্ছে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কিন্তু রবার্ট হুক। তিনি সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন 1665 সালে। 1665 সালে তিনি প্রথম কোষ আবিষ্কার করেন। তো তার এই আবিষ্কারের পিছনে কিছু কাহিনী আছে, কিছু গল্প আছে। কোষ আবিষ্কারের পিছনে তার কিছু গল্প আছে। হ্যাঁ, অর্থাৎ যখন মানুষের এটা নিয়ে কোনো ধারণাই ছিল না, রবার্ট হুক তখন তিনি প্রথম যে জীবদেহ যে অসংখ্য ছোট ছোট ঘর দিয়ে গঠিত, এটা প্রথম তিনি এই তথ্যটা দেন আর কি। হ্যাঁ, এবং তিনি কিন্তু কোনো জ্ঞানীগুণী মানুষও ছিলেন না, এবং তিনি হচ্ছে যে আগে থেকে তো কেউ জন্মগ্রহণ করে তো কেউ বৈজ্ঞানিক হয়ে আসে না, তাই না? তার কৃতকর্মের কারণে তো কেউ বৈজ্ঞানিক হয়, তাই না? কেউ অনেক বড় ডাক্তার হয়, ঠিক কিনা? ঠিক কিনা? অনেক বড় ইঞ্জিনিয়ার হয়। হ্যাঁ, যদিও আমাদের দেশের প্রেক্ষাপটের ক্ষেত্রে যে আসলে একজন ডাক্তার যত টাকা পয়সা ইনকাম করতে পারে, অন্য কোনো পেশাতে এত টাকা পয়সা ইনকাম করতে পারে না। এই জন্য আমি সবসময় স্টুডেন্টকে সাজেস্ট করি, কারণ আমার হাতে তৈরি হওয়া কিন্তু শতাধিক স্টুডেন্ট আছে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, যেহেতু অনেক বছর ধরে পড়ে। তো আমি দেখেছি যে তোমার উভয়ের জনের সাথে কথা বলে যে আসলে ডাক্তারি পেশাতে তোমার যত টাকা ইনকাম করা যায়, একটা বড় ইঞ্জিনিয়ার ঢুকে তো আর সাথে সাথে বড় ইঞ্জিনিয়ার হয় না। কোনো একটা ইন্ডাস্ট্রিতে চাকরি করতে করতে ধরো অনেক বয়স হলে তখন ধরো বেতন বাড়ে, কিন্তু একটা বড় ইঞ্জিনিয়ারের এক এক মাসের বেতন আর একটা ডাক্তারের একদিনের বেতনের সমান, তাও অনেক সময় হয় না। কেন? কারণ একটা ডাক্তার ধরো যে যারা মনে করো যে বড় ডাক্তার আছে আর কি আমাদের সমাজে, যে রাজশাহীতে কিছু ডাক্তার আছে যে দিনে তোমার হচ্ছে 200-250 রুগী দেখে, 1000 টাকা ভিজিট। ধরো 200 কথা যদি ধরি, তাহলে 1000 টাকা ভিজিট হলে দিনে 2 লাখ টাকা হচ্ছে, হচ্ছে কিনা? আচ্ছা, তারপরে হলো ডাক্তার আবার পরীক্ষা দেয়। পরীক্ষাতে তোমার হচ্ছে 50% তোমার হচ্ছে আবার যে পরীক্ষা দেয় কোম্পানি আবার 50% ডাক্তারদেরকে দেয় আর কি। তো এতে করে দেখা যায় ওখান থেকে আরো 2 লাখ টাকা দিনে প্রায় ইনকাম হয়ে যায়। তো একদিনে দেখা যাচ্ছে প্রায় 4-5 লাখ টাকা ইনকাম, যেটা একটা বড় ইঞ্জিনিয়ার বাংলাদেশের প্রেক্ষাপটে এক মাসে 4-5 লাখ টাকা বেতন পাবে না। বুঝতে পারছো? ডাক্তার পেশাটা স্বাধীন পেশা। রোগী দেখতে দেখতে তোমার মনে হলো আমি একটু সুইজারল্যান্ড থেকে ঘুরে আসি বিমানে করে, তুমি বললে যে ডাক্তার এত তারিখ থেকে এত তারিখ দেখবে না, বাস শেষ, ঝামেলা শেষ। তো এই দিক থেকে দেখলে যে আসলে ডাক্তার হলে যত তোমার হচ্ছে যে সব সব মানুষকে অবশেষে ডাক্তারের কাছে আসতে হয়, সব মানুষকে ইঞ্জিনিয়ারের কাছে যাইতে হয় না, তাই না? মা বাবা বিপদে পড়ছে, আত্মীয় স্বজন বিপদে পড়ছে, ডাক্তারের কাছে যাইতে হয়, তাই কিনা? ডাক্তার সবার আগে দরকার। অনেক সময় যে তোমার নিজের মা বাবা এমন একটা সিচুয়েশন আছে, তুমি ডাক্তার না বলে বুঝতে পারতো না কি করা উচিত, কি করবো, আর তুমি ডাক্তার হলে তুমি কিন্তু, তাই কিনা? ঠিক না? বা নিজের আত্মীয় মধ্যে সেরকম ডাক্তার হলে তুমি ডেকেও নিতে পারছো, কিন্তু ইঞ্জিনিয়ারকে ডেকে লাভ আছে? হয়েছে মনে করো সমস্যা, এখন ইঞ্জিনিয়ারকে ডাকবা তুমি, লাভ তো নাই। আর পদার্থ জিনিস যে আবিষ্কার করা জিনিস, এগুলো তো মরার ব্যাপার না। ডাক্তারিটা একটা বড় ইঞ্জিনিয়ারও, কারণ এখানে কিন্তু চান্স একবারই থাকে। যারা নিউরো সার্জন হয়, একটা যারা মাথা অপারেশন করে, একটা অপারেশনে 5 লাখ টাকা তাদের ভিজিট, 5 লাখ টাকা পায় একটা অপারেশন করলে, নিউরো সার্জন যারা। তো যারা ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক বিভিন্ন আবিষ্কার করছে, তারা একবার পারলো না, আবার চেষ্টা করছে, আবার পারলো না। আর মানুষের ক্ষেত্রে কি তা হবে? একবার ব্যর্থ মানে শেষ, আবার নতুন করে ধরো জীবন চলে গেছে, আবার আচ্ছা আল্লাহ ভুল হয়ে গেছে, থুকু আমি আবার চেষ্টা করছি, এটা হবে? এর তো কোনো সুযোগ নয়, তাই না? এইটা কিন্তু অনেক বড় ইঞ্জিনিয়ার ও ডাক্তার, ঠিক না? এই আর কি। তো রবার্ট হুক তিনি কিন্তু আসলে
একজন কর্মচারী ছিলেন, ইংল্যান্ডে একটা ল্যাবে কর্মচারী হিসেবে সে চাকরি করত, কর্মচারী। তো তার যে বস ছিল, তার বসের নাম মিলার ছিল। এটা দরকার নেই তোমাদের, এটা হায়ার লেভেলের পড়াশোনা, তবে এমনি গল্পটা জেনে রাখো, যেহেতু কোষ সম্পর্কে জানবা, আরো বড় ক্লাসে জানবা, সেজন্য একটু জেনে রাখো যে ওই রবার্ট হুককে মিলার মানে তার বস বলে যে তুমি ল্যাবটা খুব ভালো করে একটু গোছগাছ করে রেখো, কারণ আগামী সপ্তাহে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জ্ঞানী গুণী মানুষরা আসবে, তাদের সাথে আমার মিটিং আছে, কে কি আবিষ্কার করছে এটা নিয়ে আলোচনা হবে। তো ল্যাবটা এই কারণে তুমি একটু ভালো করে রাখবা, গোছগাছ করে রাখবা, এবং যে কেমিক্যাল গুলো আছে শিশিতে বোতলে, ওই কেমিক্যালের যে সিপি, তখনকার সময় সিপি ছিল কাঠের, হ্যাঁ, তো পুরাতন সিপি ফেলে দিয়ে নতুন সিপি লাগাই রাখবা, এভাবে দায়িত্ব দিল। তো বললো ঠিক আছে বাস তাই হবে। তো তখন যে ল্যাবের এই কেমিক্যাল গুলা এরকম ধরো বড় বড় বোতলে বিভিন্ন কেমিক্যাল আছে, তখন তো এরকম না কাচের। তো তিনি সিপি গুলা দেখছে যেগুলো নষ্ট হয়ে গেছে, ওগুলা ফেলে নতুন সিপি লাগাবে। তো বিভিন্ন গাছের ডাল কেটে নিয়ে আসে, ওইটা সাইজ করে কেটে কেটে ওখানে সিপি হিসেবে তিনি লাগাচ্ছিলেন। তো এখন আর যে পুরাতন যে সিপি গুলা, সেগুলো তিনি একটা পাত্রে পানি সহ ছিল, সেখানে রাখছে, দেখছে ভাসে উঠছে। তখন তার মাথার মধ্যে কোশ্চেন হলো যে ভাবলো যে আচ্ছা এই সিপি গুলা ভাসে উঠছে কেন, এটা তো একটা ওয়েট আছে, তো ডুবে না যায় ভাসছে কেন, তাহলে নিশ্চয়ই এই সিপির মধ্যে, কাঠের এই সিপির মধ্যে নিশ্চয়ই কিছু ফাঁকা ফাঁকা জায়গা আছে যেখানে বাতাস ঢুকে আছে, যার জন্য এটা ভাসে উঠছে। তার মাথায় এটা আসলো, চিন্তা করলো আচ্ছা এটা এই ভিতরটা আসলে কেমন, এটা দেখলে কেমন হয়, এটা রবার্ট হুকের মাথায় প্রথম আসে, তার আগে কোনো বৈজ্ঞানিকের মাথায় আসে যে এটা দেখতে হবে। যেমন আমাদের মাথায় কোনো নতুন কিছু আবিষ্কারের বিষয়ে মাথায় আসেই না, তাই না? কারণ আমাদের পড়াশোনা তো আসলে কিছুটা মুখস্থ নির্ভরে বেশি, প্র্যাকটিক্যালি এই জিনিসটা কম। কিন্তু হওয়া উচিত ছিল কি যে তোমাদের একটা বাধ্যতামূলকভাবে সরকার তোমাকে একটা মাইক্রোস্কোপ দিবে এবং তোমাকে বলবে তুমি পুকুরে যাও, পুকুরে যাই টেস্ট টিউবে পানি নাও এবং ওখানে পরীক্ষা করো, মাইক্রোস্কোপে দেখো ওখানে নতুন কিছু পাচ্ছ কিনা। এরকম হলে সেটা তোমাদের ইন্টারেস্ট বেশি লাগবে। উন্নত দেশে এরকমই পড়াশোনা, আমাদের দেশে তো বেশিরভাগ বই ভিত্তিক, আউট নলেজ বা গবেষণা এগুলো তো কম। তো তার মাথায় প্রথম আসে তখন 30 গুণ বিবর্ধক কাঁচ আবিষ্কার হয়েছিল, মানে বড় দেখা যায় এরকম আর কি। হ্যাঁ, যদিও মাইক্রোস্কোপের এটা আবিষ্কার হয় প্রথম 1610 সালে। মাইক্রোস্কোপ গ্যালিলিও নামে একজন বিজ্ঞানী প্রথম এটা আবিষ্কার করেন। তো তখন 30 গুণ বিবর্ধন কাঁচ ছিল। তো ওই কাঁচে তিনি কি করলেন, কাঠের সিপি গুলাকে পুস্ত বরাবর কাটলেন। পুস্ত বরাবর মানে বুঝো এরকম স্লাইড করা, হ্যাঁ, স্লাইড করা। পুস্ত বরাবর কেটে তিনি তখন হচ্ছে যে সেই জিনিসগুলাকে দেখছেন যে ওই কাঠের সিপি অসংখ্য এরকম গোল গোল কিছু, ওর মধ্যে এরকম ঘর তিনি দেখতে পেলেন, প্রকোষ্ঠ বা চেম্বার তিনি দেখতে পেলেন, বুঝছো, এরকম ঘর। তখন তিনি অবাক হলেন, আরে অদ্ভুত তো, যে এর মধ্যে দেখছি এরকম কতগুলা গোল গোল ঘর। তখন চিন্তা করলো তাহলে এটা কি সব গাছে এরকম, সব জীবে এরকম? তখন তিনি আরো অন্যান্য গাছগুলা, সেগুলার ডালও, কুচি ডালগুলা কাটে দেখলেন আরে এক একটা গাছে তো এক এক রকমের ঘর, কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা ডিম্বাকার, কোনোটা গোলাকার, কোনোটা আয়তাকার, সবই তো দেখছি যে অসংখ্য ঘর দিয়ে গঠিত। তখন তিনি চিন্তা করলেন যে তার মানে বুঝতে পেরেছি পৃথিবীতে যত জীব আছে, উনি উদ্ভিদ নিয়ে পরীক্ষা করছিলেন, তিনি নিশ্চিত হলেন পৃথিবীতে আসলে যত জীব আছে সব জীবই কি অসংখ্য ছোট ছোট ঘর দিয়ে গঠিত, ঘর বা প্রকোষ্ঠ বা চেম্বার দিয়ে গঠিত। কিন্তু তিনি এই ঘরের ভিতরে যে আরো ফার্নিচার আছে, ফার্নিচার মানে কি কোষীয় অঙ্গাণু আছে, এটা কিন্তু তিনি দেখতে পাননি, বুঝছো। তিনি খালি বাইরের দিকের এই ঘরটা মানে যেটা কোষ্ঠ আছে সেটাই দেখতে পেয়েছিলেন, ভিতরের গুলা কিন্তু তিনি দেখতে পাননি, বুঝছো। ভিতরের গুলা কে দেখছিলেন, সেটা হলো 1669 সালে আর কি, 1669 সাল, হ্যাঁ, 1669 সাল, 69 সালে লিউয়েনহুক নামে একজন বিজ্ঞানী, লিউয়েনহুক, তিনি হচ্ছে, এটা তো 30 গুণ বড় কাছে দেখছিল, এটা হলো 30 গুণ বড়, এটা হলো 30 গুণ বড়, হ্যাঁ, 30 গুণ বড় কাছে দেখছিল, 30 গুণ বড়, হ্যাঁ। আর এটা হলো লিউয়েনহুক, যেটা দেখেন 270 গুণ বড়,
270 গুণ বড় বিবর্ধক আছে দেখেন। হ্যাঁ, তখন তার মনে হয়েছিল, লিওনেনহুকের মনে হয়েছিল, এটা যখন আবিষ্কার হলো তখন লিওনেনহুকের মনে হয়েছে যে যে 9 বছর আগে রবার্ট হুক যেটা আবিষ্কার করছে, তো সে তো বললো যে জীবদেহ অসংখ্য কি, অসংখ্য ছোট ছোট ঘর দিয়ে গঠিত, এটা তো বললো, কিন্তু আসলে শুধু কি ঘর দিয়ে গঠিত, ঘরের মধ্যে কি কিছু নাই, ঘরের মধ্যে কিছু আছে কিনা, ঘরের মধ্যে কি ফার্নিচার নাই, এরকম তার মাথায় আসলো। তখন চিন্তা করলো যে দেখি তো তাহলে। তখন এই লিওনেনহুক কিন্তু নিজেই এই বিবর্ধক কাজ বানিয়েছিলেন। লিওনেনহুক ছিলেন একজন চশমা বিক্রেতা। লিওনেনহুক ছিলেন একজন চশমা বিক্রেতা। তিনি কিন্তু নিজেই এই বিবর্ধক কাজ, মানে অনেক বড় দেখা যায়, এটা নিজেই আবিষ্কার করছিলেন এই লিওনেনহুক। তো তিনি নিজেই আবিষ্কার করে তার আবিষ্কার করা যন্ত্রেই, মাইক্রোস্কোপেই তিনি কিন্তু হলো যে এই জিনিসটাই আবার তিনি নতুন করে দেখলেন। তো বিশাল বড় দেখা যায়। তখন তো তিনি এতগুলা ঘর দেখবে না, তাই না? তিনি একটা আংশিক মানে দেখলেন। ধরো বিশাল বড় একটা কোষের আংশিক, কারণ কি? কারণ হলো এটা তো অনেক বড় দেখাবে না, অনেক বড় দেখাবে, যার জন্য এই ছোট্ট ঘরটা তো বিশাল বড় হয়ে যাবে, বুঝছো? তখন তো গোটাটা ফোকাস করছে না, খালি সাইড থেকে একটু দেখছে দেখছে যে বিশাল বড় ঘর। ঘরের মধ্যে তিনি দেখলেন যে এর মধ্যে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু, বিভিন্ন ধরনের কোষ। যদিও এই কোষীয় অঙ্গাণুগুলো তিনি নামকরণ করেননি, কিন্তু তিনি বলেছেন যে আসলে রবার্ট হুক যেটা বলেছিল জীবদেহ অসংখ্য ছোট ছোট ঘর দিয়ে গঠিত, তো আসলে হচ্ছে যে শুধু ঘর দিয়ে না, ঘরের মধ্যেও ফার্নিচার আছে। ফার্নিচার বলতে বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু। অঙ্গাণু মানে কি? অঙ্গের দিকেও ছোট, সেটা বলা হয় অঙ্গাণু, বুঝছো? আমরা অঙ্গ বলি না, অঙ্গ বলি না। যেমন ধরো যে আমরা একটা ধরো কোষ, এটা ধরো একটা কোষ। তো এই কোষ যখন অনেকগুলো কোষ হয় তখন সেটাকে আমরা টিস্যু বলি। হ্যাঁ, এই কোষ যখন অনেকগুলো হয় তখন এর নাম হয়ে যায় টিস্যু, এর নাম হয়ে যায় টিস্যু। অনেকগুলো টিস্যু যখন, এখানে মনে হয় আরেকটা টিস্যু, এখানে আরেকটা টিস্যু, এরকম অনেকগুলো টিস্যু যখন একসাথে একীভূত হয়, একসাথে একীভূত হয়ে যায়, তখন এর নাম হয়ে যায় অঙ্গ, এর নাম হয়ে যায় অঙ্গ। আর যখন অনেকগুলো অঙ্গ একসাথে একীভূত হয় তখন আবার কি হয়? তখন এর নাম হয় তন্ত্র, তখন এর নাম হয় তন্ত্র। যেমন আমরা জানি পরিপাক তন্ত্র, শ্বসন তন্ত্র, তাই না? খাদ্যনালী আছে, পাকস্থলী আছে, এগুলো এক একটা অঙ্গ। তাহলে অনেকগুলো অঙ্গ যখন একসাথে কানেক্টেড হয়ে কাজ করে তখন তার নাম হয়ে যায় তন্ত্র। আচ্ছা, তো এখন তিনি কিন্তু এর মধ্যে যে ওই ঘরের মধ্যে তিনি, এই ঘরগুলোর মধ্যে তিনি কিন্তু কি দেখতে পান? যে অসংখ্য কোষীয় অঙ্গাণু দেখতে পান, মানে ঘরের অঙ্গাণু, ঘরের ভিতরে আবার অঙ্গাণু দেখতে পান। তো ঘরের মধ্যে যে অঙ্গাণু তিনি দেখতে পান, কিন্তু তিনি নামকরণ করতে পারেননি। কিন্তু তার মনে হয়েছে ঘরগুলোর মধ্যে জীবন্ত কিছু একটা আছে। আর জীবনের সংজ্ঞা কি বলেছে বলতো, মনে আছে কিনা? জীবনের সংজ্ঞা কি? আমরা বলি না বায়োলজি, তাই না? তো বায়োলজি জীবনের মধ্যে স্বতঃস্ফূর্ত ক্রিয়া, একদম সুন্দর, যার মধ্যে স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া ঘটে, স্বয়ংক্রিয়, বুঝছো? স্বয়ংক্রিয় ক্রিয়া বিক্রিয়া মানে যেটা বাইরে থেকে কেউ করে না। ল্যাবে যদি বিক্রিয়া হয় ওটা তো কেউ না কেউ করাচ্ছে, ওটা কিন্তু জীবনের সংজ্ঞা হবে না। কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে যদি সেই ক্রিয়া বিক্রিয়া চলতে থাকে তাহলে সেটাই হলো জীবন। যেমন একটা মানুষের, ডাক্তার বলে না যে মারা গেছে, তো মারা গেলে আসলে তার তো শরীরে পার্টস যা আছে তাই আছে, সব ঠিকঠাকই আছে, তাই না? কিন্তু ডাক্তার কি দেখে? দেখে যে হচ্ছে হ্যাঁ ক্রিয়া বিক্রিয়া ঘটছে কি ঘটছে না। তখন দেখা যায় তার ক্রিয়া বিক্রিয়া বন্ধ মানে কি? তার হচ্ছে আসলে হার্ট বন্ধ হয়ে গেছে, লাংস বন্ধ হয়ে গেছে, রক্ত কিন্তু জমাট বেঁধে গেছে, তখন কাজ করতেছে না কোনো, বুঝছো? তো তখনও কিন্তু একটা মানুষ আবার বেঁচে যায়। তার মানে কি? ওটা কিন্তু ক্লিনিক্যালি যে ডেথ যেটা বলা হয় সেটা কিন্তু তখনই বলা হয় হার্ট বন্ধ হয়ে গেছে, লাংস বন্ধ হয়ে গেছে, তারপর সে মারা যায়নি। ব্রেন ডেথ হয়েছে কিন্তু এটাকে দেখা হচ্ছে তার ব্রেনে ক্রিয়া বিক্রিয়া চলছে কিনা। যদি ব্রেনে ক্রিয়া বিক্রিয়া চলে তাহলে তাকে আইসিইউতে বা ভেন্টিলেশনের মাধ্যমে, ভেন্টিলেশন মানে কি? যে যেখানে মেশিনই তার হার্ট লাংস সবকিছুকে চলাবে আর কি। হ্যাঁ, এবং ওই মেশিনটা তোমার তার হচ্ছে পিএইচ ঠিক করার, মানে কম বেশি হলে ঠিক করবে। ধরো লবণের ঘাটতি হচ্ছে, এটার কম বেশি হলে ওটা ঠিক করে ম্যানেজমেন্ট করার ব্যাপার এগুলা যে বাইরে থেকে যখন করানো হয় ওটাকে ভেন্টিলেশন বলে। হ্যাঁ,
আর হচ্ছে যে আইসিইউতে শুধুমাত্র যে হার্ট লাংসটা তোমার ইয়ে করা হয়, হার্ট লাংস যেন চলে মেশিনের সাহায্যে যেটা করা হয়। তো এখন হার্ট লাংস বন্ধ হওয়ার পরে দেখবা ডাক্তাররা কি করে, চাপ দেয় না? দেখেছো কি কখনো? ডাক্তার চাপ দেয় মানে কি, তারা তো মরে গেছে, তারা আবার কেন চাপ দিচ্ছে? কারণ হলো বন্ধ হয়ে গেছে, তো তারপরে যদি চালু করা যায় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে কিন্তু সে মরেনি। তার মানে কি, তার ব্রেনের অনেক সময় আইসিইউতে নিয়ে গেলে দেখে যে ব্রেনের মধ্যে ক্রিয়া বিক্রিয়া করছে, যতক্ষণ ক্রিয়া বিক্রিয়া ঘটবে ততক্ষণ সে মারা যায়। বুঝতে পারছো? অনেক সময় ক্লিনিক্যালি ডেড বলে, তারপরও আরো 7 মিনিট ব্রেনে ক্রিয়া বিক্রিয়া ঘটে। এই জন্য আসলে অ্যাকচুয়ালি মৃত্যু কখন হয়েছে এটা 100% বলা যাবে না। কারণ অনেকের ক্রিয়া বিক্রিয়া মারা যাওয়ার পর ডাক্তাররা তো বলে যে মারা গেছে, তাও দেখছে ক্রিয়া বিক্রিয়া চলছে তখনও, তার মানে তখন তার জীবন আছে। কিন্তু ফিরানো যায় না অনেক সময়, এমন একটা সিচুয়েশনে চলে যায় যখন আর ওকে ব্যাক করানো যাবে না আর কি। হ্যাঁ, আর কোনোভাবে কিছু করা যাবে না, তখন ডাক্তাররা মেশিন খুলে দেয়, হ্যাঁ, তখন মারা যায়। এরকম যে যখন ফিরানো যায় তখন তো চেষ্টা করে। তার মানে কি, ক্রিয়া বিক্রিয়া বন্ধ মানে মৃত্যু। ক্রিয়া বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে চলছে, স্বতঃস্ফূর্তভাবে মানে তো বুঝো তো, যেমন ধরো এটাকে আমরা মৃত বলছি, তাই না? এখন যদি আমি কিছু না করতে একা একা যদি ড্যান্স করতে শুরু করে দেয়, তাহলে আমরা কি এটাকে জীবন্ত কিছু মনে করবো? যে আরে জীবন ছাড়া তো একা একা স্বতঃস্ফূর্তভাবে ড্যান্স করতে পারে না, এখন ওদের একা একা আমাদের পা দৌড়াতে শুরু করছে, আমরা এখানে বসে থাকতে পারবো? ভয়ে দৌড় দেবো না? দৌড় দেবো কিনা? তাই কিনা? সবার আগে তো তোমাদের চোখ পড়বে, আমার তো পরে পরে চোখ পড়বে, তাই কিনা? তোমরা এডিট করে আছো না, তোমরা আমাকে ফেলাই থেকে দৌড় বলবো যে শান্ত স্যারের রুমে ভূত আছে, থাকা যাবে না, এই হলো এই কাহিনী ঘটছে আজকে, তাই কিনা? হ্যাঁ, ঠিক না? ঠিক কিনা? তো স্বতঃস্ফূর্ত যদি এটা এরকম করে, যেমন আমি একদিন অনেকে অনেক ইন্টারভিউ স্টুডেন্ট অনেক সময় করে কি, যে তোমার হচ্ছে যে এই ইচ্ছা করে হাতটা মনে করো মুখের মধ্যে ঢুকে রাখে, পা মনে করো এখানে ঢুকে রেখে এরকম করে রেখে দেয়। আমি খেয়াল করিনি, তো হাত এরকম করে মুখের মধ্যে ঢুকানো আছে। তা আমি এদিকে ইয়ে করতে করতে হঠাৎ করে ওর মুখ থেকে হাত থেকে আমার ঘাড়ে করে পড়ছে। তা আমি তো একটু ভয় পাই, দেখি রে ঘাড়ের উপরে হাত একা একা বললো কি করে। পরে যখন অন্যরা বলছে যে না, হাতটা আসলে মুখের মধ্যে ঢুকানো ছিল, মানে ইচ্ছা করে রাখছে আর কি। তো স্বতঃস্ফূর্ত ভাবে যদি কিছু হয়, তাই না, স্বতঃস্ফূর্ত ভাবে গতটা লাফালাফি শুরু করছে, তাহলে তো এটা জীবন, তাই না? স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া। আমরা তখন কি ভাববো? আমরা তখন ভাববো এর মধ্যে হয়তো যে যেটা ইন্ডিয়াতে বলে আহত নামে একটা, ছোটকালে দেখতাম আহত নামে একটা মানে ভূতের নাটক আর কি, যে এর মধ্যে আত্মা ঢুকে গেছে, আত্মা। হ্যাঁ, আমরা যেটাকে জিন বলি আর কি, জিনরা অনেক সময় করে আত্মা ঢুকে গেছে, বা আত্মা বলতে আসলে জিন পরি যেগুলা, এইগুলো অনেক সময় ডিস্টার্ব করে এরকম আর কি। তো সেটা হলে এরকম হতে পারে, মানে অনেক সময় আমাদের এলাকাতে একটা ঘটছিল এরকম ঘটনা আর কি, যে ওই আমেরিকা থাকে, তো ওই একটা দোতলা একটা ইউনিটে মানে যখন আসে তখনই থাকে আর কি। তো অনেক বছর না থাকলে ওখানে দেখা যায় জিন বাস করে। তো 2 বছর পরে আসছে, তখন হচ্ছে ওখানে ঘরে ঢুকতেই মনে করো জিনের উৎপাত শুরু হয়ে গেছে। ডয়ার একা একা খুলছে, বন্ধ হচ্ছে, একা একা খুলছে আর বন্ধ হচ্ছে ডয়ার, বুঝছো? তখন এটা দেখে তো মনে করো যে ওরা তো ভয় পেয়ে গেছে। তারপর হচ্ছে যে টেবিলের উপর কলম আছে, কলম একা একাই মনে করো যে এরকম উপরের দিকে উঠছে, উঠে ওই সিপি খুলে তোমার পড়ে যাচ্ছে। তারপরে এই এরকম সোজা হয়ে এরকম জোরে করে আসে পেটে, মানে জোরে করে আঘাত, এরকম ঘটনা ঘটছে। মোবাইল একা একা শূন্য উঠছে এরকম। তারপর আমাদের মসজিদের আর কি ইমামকে ডেকে নিয়ে এসে ওই রুমে তো যেতে পারছে না। হ্যাঁ, আমরা গেছিলাম ওখানে আর কি দেখতে। তো এখন মনে করো যে আর কেউ তো যাওয়ার সাহস হচ্ছে না, 3 দিন ধরে ওখানে ঢুকছে না, বাইরে হোটেলে ছিল আর কি। এই কাহিনী দেখে তখন বলছে যে অনেক বছর না থাকলে, অনেক দিন না থাকলে, তখন কেউ নাই মনে করে জিনরা এখানে অনেক সময় বসবাস করে, কেউ নাই তাই। তারপরে দোয়া দোয়া টোয়া করে, দোয়া করে ফু দিয়েছে, মানে বিভিন্ন কোনায় কোনায় পানি ছিটাইছে, তারপর ঠিক হয়ে গেছিল। হ্যাঁ, তো ওরকম একা একা এরকম ঘটনা ঘটলে তোমার কেমন লাগবে বলো? হ্যাঁ, ভালো লাগবে না? যেমন আমারই মনে আছে, আমি ইন্টারমিডিয়েটে থাকতে তোমার হচ্ছে যে আমি অনেক রাত পর্যন্ত পড়তাম, রাত্রি 2টা 2:30 পর্যন্ত পড়তাম। যদিও সারা বছর না, মানে ধরো পরীক্ষার 3-4 মাস আগে ওই সময়টা বেশি পড়াশোনা, 4 ঘন্টা ঘুমাতাম, খুব বেশি পড়তাম। তো ওরকম একদিন রাত্রে পড়ছি, অনেক রাত্রে। তো তখন আমি আর আমার মা ছাড়া কেউ ছিল না বাসায়। তো আমি আমার রুমে পড়ছি, আমার রুমে পড়ে আমার রুমে ঘুমাতাম, একাই ঘুমাতাম। তো সেদিন কি হয়েছে, যে শীতকাল ছিল, শীতল থাকার কারণে আমি দরজাটা তোমার হচ্ছে যে ইয়ে করে দিছি, শীতকাল থাকার কারণে দরজাটা ভিড়ানো থাকতো আর কি, মানে বাতাস যেতে না ঢুকে। তো
দরজা ভেড়ানো আছে, তো ভিতরে কিন্তু ভিতরের রুমে, হ্যাঁ ভিতরের রুমে দরজা ভেড়ানো, বাইরে তো তালা মানে সব দিয়ে আছে। তখন আমি টেবিলে বসে পড়ছি, পড়তে পড়তে হঠাৎ দরজা খুব জোরের উপর করে গেল। তখন আমি ভাবছি যে মা বোধহয় রুমে ঢুকছে, তারা দেখি কেউ নাই। কিছুক্ষণ পরে দেখি আবার ঘাসটা বন্ধ হয়ে গেছে। আমি তো তখন বই মানে কি এরকম করারও আমার আর সাহস হয়নি। ওরকমই আছে, আমি ওর চেয়ার থেকে লাফ দিয়ে উঠে দৌড় দিয়ে চলে গেছি, যাই হাতে মার রুমে যায়, দরজা বন্ধ করে দিয়ে মার রুমে ঘুমাইছি। আর মা বলছে যে কি ব্যাপার, তুমি প্রতিদিন তোমার ঘরে আসে? তাই আমি বললাম এই কাহিনী করছে। তখন মা বলছে যে তাহলে তুমি কোন শিব রাখো, রাখো তাহলে দেখো তোমার সাহস হবে, আর হয়তো এই শয়তান জিন টিন আসবে না। তারপরে কোরআন শিব রাখছিলাম, তাও ভয় লাগতো, যে যখন বেশি ভয় লাগতো আমি কোরআন শিব নিয়ে বুকে জড়াই ধরতাম, এভাবে চাপে ধরতাম, তখন ভয় একটু কম লাগতো, ভয় ভয় লাগতো। কিন্তু পরে আর এই ঘটনা ঘটেনি। তবে আমি ওটা রহস্য খুঁজে পাইনি কেন এটা হয়েছে, কারণ শীতকালে বাতাস ঝড় কিছু না, ঘরের মধ্যে তো এরকম হবে না, বাইরে হলে ধরো হবে, ওটা ভিতরের দিকের ঘর, খুব জোরে খুলছে এবং সাথে সাথে ঘাস করে বন্ধ হয়ে গেছে। তখন হচ্ছে আমি ইন্টারভিউ যখন বলছি, তখন বলছে যে আমি মরে গেলেও তাও দেখতাম যে তারপর কি হয়। তো ওটা বলাই যায়, কিন্তু বাস্তবে হলে এটা করা যাবে? তো তুমি ওটা পারতা করতে, মানে দেখতা যে কি হয় পরে। এখন পরে তাই বলে যদি দুর্ঘটনা যদি ঘটে যায় তাহলে তো আর কাউকে বলতে পারতাম না, নাকি? ঠিক না? এরকম ঘটনা ঘটছিল আর কি। আচ্ছা, তো এখন এই যে এই চশমা বিক্রেতা লিওয়েন হুক, দেখো চিন্তা করে দেখছো, রবার্ট হুকও আগে থেকে বৈজ্ঞানিক না, লিওয়েন হুক সেও আগে থেকে বৈজ্ঞানিক না, চশমা বিক্রেতা। এই জন্য বলা হচ্ছে জন্ম হোক জেঠা, আরেকটা কি জানো আছে, কর্ম হোক না কি যেন একটা ইয়ে। তো জন্ম কি হলো কোথায় হলো এটা বড় কথা না, তোমার কর্মই তোমাকে আসল চিনাবে, বুঝতে পারছো? অবশেষে তোমার কর্মই, মা বাবা কি করলো এটাও বড় না, তোমার কর্মটাই তোমাকে দেখাবে যে তুমি হচ্ছে কি, তাই কিনা? তো এই জন্যই জন্ম থেকে তো কেউ হচ্ছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আসবে না, তোমাকে নিজের চেষ্টাই করতে হবে। কারণ কোরআনে আছে যে আল্লাহ কারোর ভাগ্যের পরিবর্তন করে না, যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করে। তো যদি এখন থেকে চেষ্টা করো, তোমরাও কিন্তু এক সময় হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারো, তাই কি না? অনেক বড় ডাক্তার হয়ে অনেক টাকা ইনকাম করতে পারো, অনেক সুনাম, তাই না, করতে পারো। এটা কিন্তু তোমাদের হাতেই, তাই না? তোমাদের হাতেই সবকিছু আর কি, ঠিক না? আচ্ছা, তাহলে এইবার এই যে এটা তৈরি হলো, এই যে কোষীয় অঙ্গাণুগুলো আছে, এটা তিনি প্রথম বললেন আর কি। এখন কোষের সংজ্ঞাটা দেখো, জীবদের গঠন ও কার্যকারিতা একককে, তার মানে কি, যেমন ধরো এই ঘরটার গঠন এবং কাজের একক। ঘরটার গঠন বলতে অসংখ্য ইট দিয়ে এই ঘরটা গঠিত, তাহলে আমি বলবো ঘরের একক হলো ইট, ঘরের একক হলো ইট। এখন কার্যকারিতার একক, কাজগুলা কি করে? ইট তো আর করবে না, এটা জড় পদার্থ। জীবদের যত কাজ হয় সব কিন্তু এই কোষই করে থাকে, যত কাজ হয় সব কি কোষ করে, কোষ ছাড়া আর কেউ করে না। তাহলে এই জন্য বলছে কাজ করারও ইউনিট বা একক হচ্ছে কোষ, বুঝতে পারছো? তাহলে একটা জীব গঠন করেছে কোষ, আবার জীবদের কাজকর্মগুলা করে সেও এই কোষই করে। তাহলে একটা ঘরের সাথে তুলনা করলে যেমন একটা বিশাল বড় ঘর হয় অসংখ্য ইট দিয়ে, তেমনি ভাবে একটা বিশাল বড় জীব দিয়েও তৈরি হয় অসংখ্য কোষ বা প্রকোষ বা ঘর দিয়ে, বুঝতে পেরেছো কি? আচ্ছা বলো তো, এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কেন তোমাদের? আছে কি এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে জীবদের এবার দেখো, এবার হচ্ছে যে কোষের প্রকারভেদের মধ্যে জীবদের গঠন, এর আগে অবশ্য আমরা এটা পড়ছিলাম, তাই না? আদিকোষ বা প্রাককেন্দ্রিক কোষ, এটা আগের অধ্যায় মনে হয়েছিল, তাই না? আগের অধ্যায় ছিল, হ্যাঁ হ্যাঁ। তো যে আমরা তো জানি, আগে জেনেছিলাম প্রোক্যারিওটিক সেল মানে আদি কোষ। তো প্রো মানে তো আগে জেনেছি আদি, আর ক্যারিওটিক মানে ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস, তাই কি না?
তাহলে আদিকোষী নিউক্লিয়াস যারা, আর ইউক্যারিওটা আমরা আগে জেনেছি ইউ মানে প্রকৃত বা সত্য, তাই কি না? আর তারপরে হচ্ছে আচ্ছা, এখন এইখানে যে বিষয়গুলো বোঝার আছে সেটা হচ্ছে যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ধরো যে আদিকোষের মধ্যে, এর আগে তো আমরা জেনেছি না, আদিকোষের মধ্যে চারটা জিনিস মনে রাখতে হবে সবসময়। একটা কোষ হতে গেলে চারটা উপাদান লাগে। কি কি বলো? একটা কোষ হতে গেলে চারটা উপাদান লাগবে, তাহলে সেটা কোষ। কি কি সেটা? কোষ হতে গেলে চারটা উপাদান লাগবে। ডিএনএ, হ্যাঁ, তারপর চারটা, আর কি কি? একটা কোষ, তখন তাকে কোষ বলা যাবে। চারটা জিনিস কারোর মধ্যে থাকলে তখন তাকে কোষ বলা যাবে। কি কি বলো তো? হ্যাঁ, একটা ডিএনএ, তারপর জানা নাই? আচ্ছা দেখো, ডিএনএ বা হচ্ছে তোমার নিউক্লিয়াস ধরলাম। 2 নম্বর হলো আবরণ থাকতেই হবে, আবরণ থাকতেই হবে। 3 নম্বর হলো রাইবোজোম থাকতেই হবে, রাইবোসোম থাকতেই হবে। হ্যাঁ, সাইটোপ্লাজম থাকতেই হবে, সাইটোপ্লাজম থাকতে হবে। এই চারটা বৈশিষ্ট্য থাকলে তখন তাকে কোষ বলা যাবে। জীব আর কোষের বৈশিষ্ট্য কি? না, জীব আর কোষের বৈশিষ্ট্য এক বলা যাবে না। জীব বলতে বোঝায় জীবন। না, মানে এর আগে বলেছিলাম তো জীব হতে এই চারটা বৈশিষ্ট্য। হ্যাঁ, জীবন বলতে এই চারটা বৈশিষ্ট্য, কোষ বা জীবন বলতে এই চারটা বৈশিষ্ট্য। বুঝছো? তাহলে হচ্ছে যে একটা কোষ তৈরি হতে গেলে বা জীবন হতে গেলে এই চারটা বৈশিষ্ট্য থাকতে হবে। এই চারটা বৈশিষ্ট্য না থাকলে হবে না। তো আদিকোষে এই চারটা বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, অর্থাৎ কিন্তু অন্যান্য কোষীয় অঙ্গ নাই। আদিকোষে আছে না? আদিকোষে নাই না, কোষ মানে তো জীবন। আচ্ছা, কোষ মানে তো জীবন। আদিকোষে এই চারটা বৈশিষ্ট্য তুমি পাবা। এর বাইরে অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলা, যেমন ধরো আমরা জানি মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম, গোলজি বডি আছে না, সেন্ট্রিওল, কোষ গহ্বর, এটা সেটা আছে না, এইগুলা থাকে না, আদিকোষদের থাকে না। কিন্তু প্রকৃত কোষ হলে, প্রকৃত মানেই তো যে আসলে যেমন আমরা পারফেক্ট বলি কখন, যখন সব ধরনের বৈশিষ্ট্য তার মধ্যে থাকে, তখন আমরা বলি হ্যাঁ পারফেক্ট। 10টার মধ্যে 5টা আছে, 5টা নাই, তাও আমরা পারফেক্ট বলবো না, তাই না? পারফেক্ট হলো যে সবগুলাই তার মধ্যে ভালো কিছু আছে, তখন আমরা তাকে মডেল বা আদর্শ বলি। তো এখন দেখো, উদাহরণ তো আগের অধ্যায় শিখছো। এখন দেখো প্রকৃত কোষের মধ্যে একটা শব্দ খালি তোমাদের অজানা, সেটা একটু খেয়াল করো। প্রকৃত কোষ যেহেতু আগে পড়েছো, সেজন্য এটা নিয়ে খুব একটা আমি বলছি না, খালি একটু লিখে দিই। ইউক্যারিওটিক সেল, অর্থাৎ হলো ইউ মানে কি? প্রকৃত, ইউ মানে প্রকৃত, আর ওই যে ক্যারিয়ন মানে তো আগের মতোই নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াস, তাহলে প্রকৃত নিউক্লিয়াস, অর্থাৎ যেই কোষের নিউক্লিয়াস সুগঠিত থাকবে, তারপরে কোষের বাইরে আবরণ তো থাকবেই। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম তো থাকতেই হবে। আদিকোষেও রাইবোজোম থাকে, অন্যান্য মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, সবকিছু যার থাকবে, তাই না? সব থাকবে। তাহলে সেটা হলো সুগঠিত কোষ, সুগঠিত নিউক্লিয়াস। সুগঠিত নিউক্লিয়াস থাকলে সেটা হলো প্রকৃত নিউক্লিয়াসধারী কোষ, প্রকৃত নিউক্লিয়াসধারী কোষ। মনে রাখতে হবে, যার নিউক্লিয়াস সুগঠিত হবে তার কোষীয় অঙ্গাণু থাকবে, আর যার নিউক্লিয়াস সুগঠিত না তার কোষীয় অঙ্গাণু থাকবে না। কারণ কি জানো? এটারও লজিক আছে। এখন আদিকোষদের তোমার অনেক কিছুই নাই, তাই না? চারটে জিনিস আছে, বাকি নাই। এখন যদি আমি বলি আদিকোষদের কেন নাই আর প্রকৃত কোষদের কেন আছে, তাহলে বলো তো কি বলবা তুমি? আদিকোষদের, একটা আদিকোষ, সেই আদিকোষের অনেক কিছুই নাই, তাই না? একটা আদিকোষ তার হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার হচ্ছে একটা ক্রোমোসোম থাকে বৃত্তাকার ধরনের, একটু বৃত্তাকার না, কাছাকাছি বৃত্তাকার ধরনের। একটা ধরো ডিএনএ থাকে, আর রাইবোজোম থাকে, আর সাইটোপ্লাজম থাকে। এটা হলো মূল। আরো অন্যান্য বলতে অতিরিক্ত ডিএনএ থাকতে পারে, যেটাকে প্লাজমিড বলা হয়, তবে সব ব্যাকটেরিয়াতে থাকে তা কিন্তু না, হ্যাঁ। তবে দেখো চারটে জিনিস আছে, তাহলে এটা কোষ। চারটে জিনিস আছে না, আবরণ আছে, ডিএনএ আছে, তারপরে সাইটোপ্লাজম আছে, এই যে রাইবোজোম আছে কিনা? তাহলে এটা কিন্তু যে একটা কোষ হয়েছে, ঠিক আছে। কিন্তু এই কোষে কোষীয় অঙ্গাণু কেন নাই? অথচ
প্রকৃত কোষে কোষীয় অঙ্গন আছে, প্রকৃত কোষে কোষীয় অঙ্গন আছে, প্রকৃত কোষে কোষীয় অঙ্গন আছে। এখন বলো তো প্রকৃত কোষে কেন কোষীয় অঙ্গন আছে আর আদি কোষে কেন কোষীয় অঙ্গন নাই? কি কারণে, কি কারণে নাই আর কেন আছে? সায়েন্স মানে তো লজিক, লজিক জানতে হবে, তাহলে তো তোমার ভালো লাগবে। আর এমনি এটা আছে এটা নাই মুখস্থ করলাম ঝামেলা শেষ, তাহলে তো একটা সায়েন্স পড়া হলো না, তাই না? লজিক জেনে করতে হবে। তাহলে বলো তো কেন এদের আছে কেন নাই? মিম বলো। ইসরা অনুমান করে বলা যাচ্ছে না? বিবর্তনের কারণে। না বিবর্তনের কারণে তো হয়েছে, কিন্তু কেন হয়েছে? যেমন ধরো আদি কোষটা এখনো আদি কোষ হয়ে আছে, এখনো এরা বিবর্তিত হলো না, এরা কিন্তু বিবর্তিত হয়ে গেছে, তাই না? আচ্ছা মনে রাখবা যে কেন এদের সবকিছু আছে। প্রথম কথা হলো যাদের নিউক্লিয়াস সুগঠিত হয় শুধুমাত্র তাদের তো সব কোষীয় অঙ্গন হয়। কেন হয়? কারণ যত কোষীয় অঙ্গন আছে তার মেজরিটি পার্সেন্ট কোষীয় অঙ্গনে তৈরি হয় নিউক্লিয়ার আবরণী থেকে। এই যে নিউক্লিয়ার আবরণী, এই নিউক্লিয়ার আবরণী থেকে হয়। প্রথমে নিউক্লিয়ার আবরণী যে আছে, নিউক্লিয়ার আবরণী প্রথমে কি হয়, এর মধ্যে ডিএনএ আছে, ডিএনএ এর মধ্যে যে জিন আছে, জিনগুলো বিভিন্ন উপাদান তৈরি করে, বিভিন্ন প্রোটিন এনজাইম তৈরি করে, তৈরি করে এই নিউক্লিয়ার যে আবরণী আছে সেখানে পাঠায় দেয়। তখন এটা কি হয়, যখনই পাঠায় দেয় তখন এটা আস্তে আস্তে ফুলতে শুরু করে। ধরো এর মধ্যে পাঠাইছে, যেই পাঠাইতে তখন এটা ফুলতে শুরু করে, এরকম ফুলতে শুরু করে, জায়গায় জায়গায় কি হয় ফুলতে শুরু করে, ফুলতে শুরু পাঠাতেই গেছে। তখন এরা বারবার পাঠায় বলে এরা তখন এরকম করে প্রসারিত হয়ে যায়, এরকম প্রসারিত হয়ে যায়, হ্যাঁ প্রসারিত হয়ে যায়, প্রসারিত হয়ে এরকম হয়ে যায়, বারবার দিচ্ছে, তখন এরকম একটা জালের মতো একটা গঠন তৈরি করে। তো হ্যাঁ তখন এর নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু তখনও কিন্তু জিনগুলার উপাদান দেওয়া বন্ধ হয়নি, ও দিয়েই যাচ্ছে। যখন দিয়ে যায় তখন এগুলো আবার এই সমস্ত জায়গায় জমা হয়, এই সমস্ত জায়গায় জমা হয়ে তখন এই সমস্ত জায়গাগুলো আবার স্ফীত হয়, এরকম স্ফীত হতে থাকে, এরকম স্ফীত হতে থাকে, এরকম স্ফীত হতে থাকে। এই স্ফীতগুলো এক পর্যায়ে খুলে যায়, বিচ্ছিন্নভাবে খুলে যায়, বিচ্ছিন্নভাবে খুলে যায়, বিচ্ছিন্নভাবে খুলে যায়। এই বিচ্ছিন্নগুলা এক পর্যায়ে কি হয়, একটার সাথে একটা কি হয় লেগে যায়, এরকম লেগে যায়, হ্যাঁ একটার সাথে একটা লেগে যায়, এরকম করে লেগে যায়, হ্যাঁ এও এরকম লেগে গেল, লেগে গেল, লেগে গেল, লেগে গেল, একটার সাথে একটা লেগে গেল। পরবর্তীতে কি হয়, পরবর্তীতে হয় কি, এই লেগে যাওয়া গুলা ভিতরের প্রাচীর গলে যায়, ঝিল্লি গলে যায়, গলে যায়, এরা হচ্ছে তখন এরকম এরকম একা 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 হয়ে এরকম একটা। এটা কি হচ্ছে বলতো, গোলজি বডি। এই যে এইভাবে করে গোলজি বডি তৈরি হলো। তাহলে গোলজি বডিটাও তৈরি হলো কোথা থেকে, যে অ্যাকচুয়ালি নিউক্লিয়ার আবরণী থাকার কারণেই তো হলো। নিউক্লিয়ার আবরণী প্রথমে কি তৈরি করছে, নিউক্লিয়ার আবরণী প্রথমে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করছে, তাই না? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পরে আবার কি করলো, এই যে গোলজি বডি তৈরি করলো, গোলজি বডি তৈরি করছে না? আচ্ছা এটুকু পর্যন্ত এঁকে নিতে পারো, অজানা বিষয়গুলো জেনে রাখলে আজকে একটু না হলে ইন্ডিপেন্ডেন্টের কাছে দেখে, হ্যাঁ যদি ইন্ডিপেন্ডেন্টেরও এটা লজিক নাই, এটা হায়ার লেভেলের বিষয় আর কি, হ্যাঁ। কিন্তু আমার কথা হলো যে তুমি সায়েন্স পড়তেছো, তুমি হচ্ছে বুঝে জেনে শুনে করবা, অন্ধকারের মধ্যে কেন থাকবা, তাই না? অন্ধকারের মধ্যে কেন থাকবা, তুমি কিছুই জানো না, তাই না? কেন হয় জানি না, তাই না? এটা এটা তো হলো না। হয়েছে আঁকা? আচ্ছা এখন দেখো এবার কি হবে, এবার এবার দেখো আরো কি ঘটনা ঘটে। এবার যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই যে এই যে গোলজি বডি তৈরি হলো, হ্যাঁ তো গোলজি বডি তৈরি হলো, এই জিনিসগুলা কিন্তু সব কিন্তু পরিবর্তিত হইতে এটা হয়েছে, মানে কি এর মাঝে এখন কিন্তু কিচ্ছু নাই,
এটা এই সব জিনিস তো পর্যায়ক্রমে এটা হয়েছে, তাই না? তোমরা মুছে দিও না, আমি মুছে দিচ্ছি যে এটা হওয়ার আগে প্রথমে এটা হয়েছে, তাই না? তারপর এটা হয়েছে, তারপর এটা হয়েছে, তাই তো? তো যখন একটা কোষ আমরা আঁকবো তখন তো আর এইগুলো দেখাবো না, যেটা মেন ছেলেতে দেখাবো, তাই না? কারণ তুমি হওয়ার আগে তুমি তো আগে ছোট্ট ছিলা, তো তোমার ছবি আঁকতে গেলে কি ওই ছোট্ট থেকে দেখাবে না, তুমি এখন মেনটে দেখাবে, তাই না? তুমি একসময় ইউটিউব ছিলা, তো তোমার ওইটুকু দেখাবে, এখন দেখাবে না। তো ওই জন্য কোষ আঁকার সময় তো আমরা এগুলো দেখাবো না যে এইভাবে এইভাবে হয়েছে, এটা তো দেখাবো না। তাহলে এটাকে মুছে দিলাম, তোমাদের কাছে থাক। এখন কি হবে? এখন এটা তো আমার কাছে, মানে অ্যান্ড্রয়েড এগুলো আমার কাছাকাছি জায়গায় থাকে, হ্যাঁ? এখানে দেখেন, তাহলে অনেক দূরে চলে গেছে, ভাববে যে গোলজীবনী এত দূরে কেন, তাই না? আসলে তো ব্যাপারটা তা না। এখন তারপরেও তো এই জিনের কাজ তো শেষ হবে না, অর্থাৎ হলো এর ভিতরে জিন আছে, জিন তো প্রতিনিয়ত কাজ চালাই যাবে, যাবে না? আচ্ছা, তাহলে এটা তো আবার আগের মতো হয়ে আছে, মানে গোলজীবনী তৈরি করলে পরে আগের মতো, আচ্ছা ওটা থাকলেও সমস্যা নাই, হ্যাঁ? আবার দেখেন, এখন আবারও নতুন নতুন জিনগুলা বিভিন্ন প্রোটিন তৈরি করতেছে, করে করে এখান থেকে বিচ্ছিন্ন হচ্ছে, হ্যাঁ? এখান থেকে বিচ্ছিন্ন হচ্ছে, বিচ্ছিন্ন হচ্ছে, হয়ে হয়ে আবার এর মধ্যে ঢুকছে, এর মধ্যে ঢুকছে। যখন এর মধ্যে ঢুকে তখন এখানে আবার স্ফীতি তৈরি হয়, এখানে আবার স্ফীতি তৈরি হয়। এই স্ফীতিগুলাই এক পর্যায়ে আবার এখানে এসে স্ফীতি তৈরি হয়, এখানে এসে স্ফীতি তৈরি হয়, এখানে এসে স্ফীতি তৈরি হয়। এই স্ফীতিগুলাই খুলে এসে এক একটা এক এক জিনিস তৈরি হয়, এক একটা এক এক জিনিস তৈরি হয়। কেউ তৈরি হয় লাইসোসোম, কেউ হয় লাইসোসোম, এই যে কোষীয় অঙ্গন হচ্ছে, হ্যাঁ? কেউ হয় অনেক ধরনের কোষীয় অঙ্গন আছে, তো এক একজন এক একটা হয়, হ্যাঁ? কেউ হচ্ছে লাইসোসোম হয়, কেউ হচ্ছে কোষ প্রাচীর তৈরি করার জন্য পেকটিন উপাদান দরকার, পেকটিন তৈরি হয়। কেউ হলো কোষ গহ্বর হয়, কোষ গহ্বর মানে সবগুলা এই ছোট ছোট গুলা একসাথে একীভূত হয়, হয়ে 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 একটা বড় কোষ গহ্বর তৈরি হয়, বড় কোষ গহ্বর তৈরি হয়। পেকটিন কি, এটা কোষ প্রাচীর পড়ানোর সময় তখন বলবো কেন এর নাম পেকটিন হয়েছে, হ্যাঁ? তবে এই পেকটিনটা হলো কোষ প্রাচীর তৈরিতে ভূমিকা রাখে। এটা কি? কোষ প্রাচীর তৈরিতে ভূমিকা রাখে, কোষ প্রাচীর তৈরিতে ভূমিকা রাখে, প্রাচীর তৈরিতে ভূমিকা রাখে এই জিনিসটা। আচ্ছা, এখন তোমাদের বইতে এত কিছু নাই, তবে এটা মনে রাখো আরো অনেক উপাদান, যেমন ধরো পারঅক্সিসোম, গ্লাইকোসোম, আরো কোষীয় অঙ্গনগুলো যে আছে না, এই সব কিন্তু তৈরি হচ্ছে শুধুমাত্র, দেখো প্রথমে যদি এটা নিউক্লিয়ার আবরণে না থাকতো তাহলে এত কিছু তৈরি হতো? কারণ কি, যে সব কিছু তৈরি হচ্ছে মূলত নিউক্লিয়ার আবরণী থেকেই। তো এখন এর তো নিউক্লিয়ার আবরণী নাই, তাহলে কোষীয় অঙ্গন তৈরি হবে কি করে, তাই না? কারো যদি জামাই না থাকে তাহলে পকেট খুঁজলা তুমি, তাই না? কেউ ধরো খালি গিয়ে আছে, এখন তুমি যদি বলবো যে তুমি খালি গিয়ে আছো, তোমার পকেট কই, তো পকেট থাকবে? তাহলে এর তো নিউক্লিয়ার আবরণই নাই, এটা তো সরাসরি ডিএনএ বা ক্রোমোসোম, তাই না? তাহলে এর আবার কোষীয় অঙ্গন হবে এটা কি করে? তাহলে কোষীয় অঙ্গন হতে গেলে লাগবে কি নিউক্লিয়ার আবরণী। তাহলে প্রকৃত কোষদের নিউক্লিয়ার আবরণী আছে বলেই এদের সকল কোষীয় অঙ্গন থাকে, কারণ নিউক্লিয়ার আবরণী থেকে ম্যাক্সিমাম কোষীয় অঙ্গন তৈরি হয়, ম্যাক্সিমাম কোষীয় অঙ্গন তৈরি হয়। বুঝতে পেরেছো? তাহলে কিভাবে তৈরি হয় সেটা কিন্তু তোমরা দেখলা, এইভাবেই তৈরি হয়। তাহলে এখন কথা হলো যে বৈজ্ঞানিকদের ধারণা আদি কোষগুলা এরাই কিন্তু ডেভেলপ হয়ে এটা হয়েছে। আদি কোষ যখন বুঝতে পারে, কিছু আদি কোষ বুঝতে পারে যে আমার এই জিনিসটা খুবই দামি জিনিস, আমার এই জিনিসটা, এই ডিএনএটা খুবই দামি জিনিস, এর মধ্যে এমন এমন খণ্ডাংশ আছে যারা অনেক কিছু বানাতে পারে। তখন কিছু আদি কোষের জিন তারা মনে করে আমার একটা সেফ দরকার, আমার একটা নিরাপত্তা দরকার। তখন কিছু কিছু আদি কোষের ডিএনএ তার চারিপাশে একটা আবরণ তৈরি করে ফেলে, বুঝছো? আবরণ তৈরি করে ফেলে। যারা যারা আবরণ তৈরি করছে, তারা বুদ্ধিমান, কারণ সে বুঝতে পারে আমি খুব দরকারি জিনিস, আমার আবরণ লাগবে, ঠিক আছে? আবরণ যেই মাত্র তৈরি করে ফেললো তখন বললো আমি তো খুব দামি জিনিস, তাহলে আমি অনেক কিছু বানাই ফেলি,
আমার দরকারে আমি অনেক কিছু বানাবো এখন, তখন সে তার দরকারে নিউক্লিয়ার আগুনে থেকেই বিভিন্ন কিছু বানাইতে শুরু করে দিয়ে প্রকৃত কোষ হয়ে গেল। বুঝতে পেরেছো কি? তো আগামী দিনে তো পরীক্ষা দিবা তো, আর আজকে আবার আরেকজন নাই, তো দুইজন নাই। তো আজকে এই পর্যন্ত থাকলো। আগামী দিন হচ্ছে আমরা যেটা শিখবো, যেমন ধরো হিস্টোন জিনিসটা কি, এই জিনিসটা বুঝবো, প্রোটিন জিনিসটা কি, এই জিনিসগুলো আমরা আগামী দিন জানবো। কারণ এই প্রকৃত কোষের মধ্যে হিস্টোন আছে, কিন্তু আদি কোষে হিস্টোন নাই। তো হিস্টোন নামকরণ কেন হলো এগুলো আমরা জানবো। আর তারপরে দীর্ঘকোষ, জনকোষ এগুলো সোজা, সেগুলো তোমরা পারো। তাহলে আগামী দিন পরীক্ষা, তবে পরীক্ষা তো আর কি প্রথম দিন তো এমসিকিউ, তারপরে সৃজনশীল। যদি মনে করো যে একদিন বাদ, একদিন গ্যাপ দিয়ে সৃজনশীল দেবে তাও দিতে পারো, আর যদি মনে করো পরবার দিয়ে একটা ঝামেলা শেষ করার জন্য তাও দিতে পারো, তোমাদের ইচ্ছা। তবে বৃহস্পতিবারে তোমাদের হচ্ছে প্রথমে হলো এমসিকিউ, 100টা এমসিকিউ, হ্যাঁ। এবং তোমরা একটু পেন্সিল নিয়ে আসলে ভালো হয়, মানে যেগুলো ধরো ভুল দাগালা সেটা আবার কলম দিয়ে সঠিকটা দাগাই নিতে হবে, যখন উত্তরটা বলা হবে তখন আর কি। বুঝতে পারছো? তো আজকে অবশ্য আমাদের সাথে এরকম হয় না। আজকে অবশ্য আমরা ক্লাস করাতে যে অনেক গল্প বলছি, তাই না? হ্যাঁ, ভূতের গল্প, আত্মার গল্প, তাই না? তো তো সেই জন্য তোমাদের ভয়টা লাগবে না তো রাতে? না লাগবে না? আচ্ছা, স্টার লাগবে নাকি ভয়? নিন লাগবে না তো? আচ্ছা আচ্ছা, না শেষে